নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। 15 দিন আগেই বলেছিলাম আইএস এবং টিএমসির গট-আপ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছিলাম যখন সাংবাদিকরা নওশাদ সিদ্দিকীকে কোশ্চেন করছিলেন তিনি কি ভোটে দাঁড়াবেন, তখন নওশাদ সিদ্দিকী কিন্তু সোজাভাবে জবাব না দিয়ে ঘুরিয়ে কথা বলছিলেন। বলছিলেন যে দল সিদ্ধান্ত নেবে। তখনই বুঝে গেছিলাম যে দল সিদ্ধান্ত জানাবার নিয়ে নিয়েছে, আইএসএফ টিএমসির গট-আপ হয়ে গেছে, বাস এখন ডিলেইং প্রসেস চলছে। পরে ঘোষণা হবে যে নওশাদ সিদ্দিকী আর এখানে ভোটে দাঁড়াচ্ছেন না। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর যত হুঙ্কার হম্বিতম্বি সব শেষ। নওশাদ সিদ্দিকী যে মুসলিম সমাজের মাসিহা হয়ে উঠেছিলেন ভেবেছিলাম, জনগণ যা ভেবেছিল, মমতা তা অঙ্কুরে বিনাশ করে দিলেন। এর জন্যই আমি মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার সেরা রাজনীতিবিদ বলি। পশ্চিমবাংলার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার সেরা রাজনীতিবিদ বলি। আরও কারণ আছে, সেগুলো পরে বলতে যাব। উনি হয়তো ভালো দক্ষ প্রশাসক নয়, কিন্তু সেরা রাজনীতিবিদ। কার সঙ্গে কখন গট-আপ করতে হবে ওনার থেকে ভালো কেউ জানেন না। তো আইএসএফ যে সম্ভাবনার কথা বলছিল, মুসলিমদের ছাত হয়ে দাঁড়ানোর কথা বলছিল, সেটা আপাতত অঙ্কুরে বিনাশ হলো। দিদি একটা কথা বোঝালেন, মুসলিমদের আপাতত তাকে ছাড়া কোনো গতি নেই। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ 2021-এর পরে দিদিকে যে ভয় পেয়ে দিয়েছিল যে মুসলিম ভোট স্প্লিট হয়ে যাবে, মুসলিম ভোট তার পেছন থেকে সরে যাবে, সেই ভয় থেকে তিনি আপাতত নিজেকে মুক্ত করে নিলেন এবং যা মনে হচ্ছে 2026 পর্যন্ত তার কোনো আর চান্স নেই। আইএসএফ যে কাজটা করলো এটা একটা আত্মঘাতী গোলের সমান। আইএসএফ এখানে সামনের 5 পয়সা দেখতে পেয়েছে, দূরের মাখনের পাহাড়টা ভুলে গেছে। ওই 5 পয়সার জন্য মাখনের পাহাড়টা আর দেখতে পায়নি। আইএসএফ যে কত বড় ক্ষতি করলো, তার আইএসএফের রাজনৈতিক যাত্রা সবে শুরু হয়েছিল এবং বেশ ভালো গতিতে শুরু হয়েছিল। সেই রাজনৈতিক যাত্রা স্থিমিত হয়ে গেল এবং এখান থেকে শেষের পথেই যাবে। যেটা ভাবা হচ্ছিল আইএসএফ ধীরে ধীরে বিস্তার করবে, একটা স্টেট পার্টি হিসাবে মেইন অপোজিশন হিসাবে উঠে আসবে এবং মমতা ব্যানার্জিকে বেগ দেবে, তার হচ্ছে না। এখন দেখা যাবে হয়তো আইএসএফ ওই নওশাদ সিদ্দিকীর একটি বিধানসভা সিট নিয়েই খুশি থাকতে হবে আইএসএফকে। কিন্তু বড় কিছু করতে গেলে সময় দিতে হয়, লোভ সম্বরণ করতে হয়, সবাইকে জিততে হয়, সাহস রাখতে হয়। নওশাদ সিদ্দিকী সেই কথাগুলো হয়তো ভুলে গেছেন বা সামনে এমন কিছু পেয়েছেন তার কাছে এটাই বড় মনে হয়েছে। নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়তেন, তাহলে সমস্ত মুসলিম সমাজকে একটা বার্তা দিতে পারতেন যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি একজন মুসলিম এবং মুসলিম হয়ে তোমাদের কথা বলবো। সঙ্গে আরও কিছু যদি হিন্দু ভোট অ্যাড হয়ে যেত, নওশাদ সিদ্দিকী কিন্তু পশ্চিমবাংলায় একটা বড় ফোর্স হতো, একটা বড় লিডার হয়ে উভরে আসতেন। লোকের মুখে মুখে কিন্তু আইএসএফের নাম ছড়িয়ে পড়েছিল, সমস্ত বিরোধীদের একটা স্ট্রং মেসেজ দিতে পারতেন। নওশাদ সিদ্দিকী এখন যদি ইলেকশন লড়তেন অভিষেকের বিরুদ্ধে, তাহলে বিজেপির আপাত দৃষ্টিতে কিছু লাভ হয়তো হতো, কিন্তু লং রানে বিজেপির ক্ষতি হতো। কারণ বিরোধী ভোট ভাগ হলে বিজেপির লাভ হওয়ার কথা, কিন্তু লং রানে বিজেপির সেটা ক্ষতি হতো, কারণ তখন দুটো বিরোধী মুখ থাকতো। কিন্তু নওশাদ সিদ্দিকীর এই সিদ্ধান্তে বিজেপির একটা সুবিধা হলো, পশ্চিমবাংলার মানুষকে একটা কথা বলতে পারবে, বিরোধী আমরাই এবং আগামী সময়ে আমরাই শাসক দলে পরিণত হব। তো সমস্ত বিরোধীরা বা সমস্ত বিরোধী ভোটাররা আমাদেরকেই ভোট করো। এই নওশাদ অভিষেকের মধ্যে যে গট-আপ হয়েছে, আইএসএফ টিএমসির যে গট-আপ হয়েছে, এতে নওশাদের ক্ষতি হলো আর অভিষেকের আপাতত লাভই হলো, অর্থাৎ টিএমসির আপাতত লাভই হলো। যে টিএমসি জন্মলগ্ন থেকে মুসলিম ভোট তাদের প্রধান ভোট, তাদের ব্লক ভোট, সেই ভোটটাকে তারা ধরে রেখেছে, এটাই তাদের লাভ। বিজেপি যেটা ভেবেছিল যে নওশাদ সিদ্দিকী যদি একটা মেইন ফোর্স হয়ে উঠে আসে, তাহলে অটোমেটিক মুসলিম ভোট স্প্লিট হবে, তাতে তাদের লাভ হবে। কিন্তু আপাতত সেই প্ল্যান কাজ করছে না, বিজেপিকে প্ল্যান বি ভাবতে হবে। বিজেপির কাছে কি আদৌ কোনো প্ল্যান বি আছে? সংক্ষেপে একটা কথা বলা যায়, বিজেপির যেবার আপকি বার 400 পারের স্লোগান, তার পথের কানটা কিন্তু মমতাই হয়ে দাঁড়িয়ে আছে। যে বিজেপি 30 থেকে 35টা সিট আশা করছে পশ্চিমবাংলায়, সেটা সম্ভব হবে না মনে হয়। এর 2-3টি কারণ আছে। প্রথমত মুসলিম ভোট, যেটা ব্লক ভোট, সেটা সম্পূর্ণ মমতার পেছনে। তাছাড়া বাংলার প্রান্তিক মানুষ এবং মহিলারা এখনও কিন্তু মমতার পেছনে। লক্ষ্মীর ভাণ্ডারের 500-র পরিবর্তে 1000 টাকা বা 1000-এর পরিবর্তে 1200 টাকা কিন্তু যথেষ্ট ইফেক্টিভ বাংলার রাজনীতিতে। এখন মমতার যেটা দরকার 5 to 6% রাজবংশী ভোট, মতুয়া ভোট, তাহলে কিন্তু মমতাকে আবার অপ্রতিরোধ্য মনে হবে।
খাতায় কলমে বিজেপিকে যতই স্ট্রং দেখা যাক না কেন, এই ক্যালকুলেশনের ভুল নেই। এই যে ক্যালকুলেশন করা হয়েছে, এই ক্যালকুলেশনের কোনো ভুল নেই। অপেক্ষায় থাকবো 4 তারিখের, 4ঠা জুনের। দেখি জনতা জনার্দন কী বলে। সেদিন আরও কথা বলা যাবে এ নিয়ে, সেদিন আরও বোঝা যাবে এ নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।